গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় পড়ব। আগের দুটো ক্লাসে আমরা ক্লাস 6-এর ইতিহাসের প্রথম চ্যাপ্টারটা পুরো শেষ করে ফেলেছি। তো আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার শুরু করব। দ্বিতীয় চ্যাপ্টারে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ এবং তাদের যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন, সেটা কিভাবে হলো সেটা আমরা পড়ব। মানুষ কিভাবে যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন করতে শিখলো, কেনই বা করলো, কিভাবে করলো, এই সব কিছু আমরা এই চ্যাপ্টার থেকে জানবো। তাহলে আর দেরি না করে আজ আমরা আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের পড়া শুরু করে দিই। আর আগের দিনের পড়ানোতে যদি কোনো ডাউট থেকে থাকে, মানে প্রথম অধ্যায়ের পড়ানোতে যদি কোনো ডাউট থেকে থাকে, তোমরা কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও। তাহলে আজকে আমাদের পড়া শুরু করি। দেখো, প্রথমেই আমরা পড়ব আদিম মানুষের কথা। তো আদিম মানুষ অর্থাৎ প্রাচীন মানুষ। আদিম কথার অর্থ হলো প্রাচীন মানুষ। অন্য সব প্রাণীদের থেকে আলাদা। মানুষের শরীরের গঠন আলাদা, মানুষের হাঁটা চলার বৈশিষ্ট্য আলাদা। মানুষ বুদ্ধিতে সব থেকে উন্নত প্রাণী। মানুষ দুপায়ে হাঁটতে পারে, মানুষের হাতের ব্যবহার করতে পারে, মানুষ তাদের বুড়ো আঙুলের ব্যবহার করতে পারে, মানুষের লম্বা মেরুদণ্ড আছে। তবে মানুষ এই সব বৈশিষ্ট্যগুলোর জন্য অন্য প্রাণীদের থেকে আলাদা। তবে প্রথম থেকে কিন্তু মানুষ এরকম ছিল না। মানুষ প্রথম থেকে এরকম দুপায়ে দাঁড়াতে পারতো না, তাদের লম্বা মেরুদণ্ড ছিল না। আমরা এখন আমাদের যেরকম মাথার খুলির গঠন দেখতে পাই, সেরকম খুলির গঠনও ছিল না। এই যে মানুষের মধ্যে যে প্রাচীন মানুষ থেকে আজকের যে আধুনিক মানুষ পরিণত হয়েছে, তার মধ্যে কিন্তু অনেক লক্ষ বছর রয়েছে। লক্ষ বছর ধরে মানুষের মধ্যে এই বদলগুলো ঘটেছে। তো সেই বদল ঘটে আজকে মানুষ কিন্তু এই আধুনিক মানুষে পরিণত হয়েছে। আসলে লক্ষ বছর আগে পৃথিবীতে স্থলভাগ ছিল ঘন জঙ্গলে ভরা। এত মানুষজন তো ছিলই না, মানুষ তো ছিলই না। প্রথমে আফ্রিকা মহাদেশের পূর্ব অংশেও তেমন ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে ঘুরে বেড়াতো বিশাল ভয়ঙ্কর সব প্রাণী। গাছে গাছে ছিল নানা ধরনের পাখি আর বানর। সেখানে এক ধরনের বড় বানর থাকতো, তাদের লেজ ছিল না, তাদেরকে বলা হতো এপ। ধীরে ধীরে প্রাকৃতিক বিভিন্ন কারণে আবহাওয়া বদলাতে থাকে এবং গাছপালা কমতে থাকে। এই এপরা কী খেত? গাছে গাছে ঘুরে ঘুরে ফলমূল খেত। তাই গাছপালা কমতে থাকার ফলে তাদের ফলমূলের অভাব পড়ে যায়। তখন তারা গাছ থেকে নেমে আসে। না, সবাই গাছ থেকে নামে না, একটা দল গাছ থেকে নেমে আসে, আরেকটা দল কী করে? ফলমূল খুঁজতে আরও গভীর জঙ্গলের দিকে চলে যায়। আর যারা গাছ থেকে নেমে এলো, তারা আস্তে আস্তে নিজেদের উন্নত করলো। মানে তারা আস্তে আস্তে দাঁড়াতে শিখলো, তারা অস্ত্রের ব্যবহার শিখলো, তারা খাবার খোঁজা শুরু করলো। আস্তে আস্তে তারা কিন্তু খাবার সংগ্রাহক থেকে, অর্থাৎ খাবার খোঁজার পরিবর্তে খাবারকে কীভাবে উৎপন্ন করা যায়, অর্থাৎ খাদ্য উৎপাদকে পরিণত হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে বিভিন্ন পর্যায়ে মানুষ এই আজকের আধুনিক মানুষে পরিণত হয়েছে। এবার আসি আদিম মানুষের নানান রকম ভাগের মধ্যে। যে আদিম মানুষের কথা আমরা পড়ছি, সে আদিম মানুষকে কিন্তু নানান ভাগে ভাগ করা যায়। আমি আগেই বলেছি, আদিম কথার অর্থ প্রাচীন, অর্থাৎ প্রাচীন মানুষ। এখনো পর্যন্ত সব থেকে প্রাচীন মানুষের যে প্রমাণ, আর মানুষের অস্তিত্ব খুঁজে পূর্ব আফ্রিকায়। এখনও সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে কোথায়? পূর্ব আফ্রিকাতে। তো যেটা বলছিলাম, আদিম মানুষের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে। এই ভাগগুলো কীভাবে করা হয়েছে? মূলত তাদের যে খুলির গঠন, সেই গঠনের ওপর ভিত্তি করে, সেই গঠনকে কোনটার গঠন কীরকম তার ওপর ভিত্তি করে আদিম মানুষকে কিছু ভাগে ভাগ করা হয়েছে। তার ভাগগুলো কী? যেমন অস্ট্রেলোপিথেকাস বা এপ থেকে মানুষ, হোমো হ্যাবিলিস বা দক্ষ মানুষ, হোমো ইরেক্টাস বা সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, আর হোমো স্যাপিয়েন্স অর্থাৎ বুদ্ধিমান মানুষ। তো আমরা প্রথমেই
অস্ট্রেলোপিথেকাস বা এর থেকে মানুষ এদের সম্পর্কে জেনে নিই। অস্ট্রেলোপিথেকাস বা এর থেকে মানুষ এরা মূলত ছিল আনুমানিক 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে। দেখো এখানে আনুমানিক কথাটা বলা হয়েছে, কেন আনুমানিক কথাটা বলা হয়েছে? এই যে জিনিসগুলো, এই যে আদিম মানুষের বিভিন্ন হাড় থেকে, হাড় গোড়, তাদের মাথার খুলি বা তাদের ব্যবহার্য জিনিস, এগুলো থেকেই সে সময়কার ইতিহাস পাওয়া গেছে। এই সময়কার ইতিহাসে কোনো লিখিত উপাদান নেই, আর এই যেহেতু লিখিত উপাদান নেই, সেগুলোর সময়কে ঐতিহাসিকরা তাদের ব্যবহার করা জিনিস বা তাদের হাড় গোড়, তাদের মাথার খুলি যা যা পাওয়া গেছে তার ভিত্তিতেই তারা এই সময়গুলোকে বলেছেন। তো এই সময়গুলো কিছুটা বেশিও হতে পারে, আবার কিছুটা কমও হতে পারে। সেই জন্য কিন্তু এখানে আনুমানিক কথাটা ব্যবহার করা হয়েছে। আনুমানিক মানে এগুলো সব অনুমান করে নেওয়া হয়েছে। তো এরা ছিল আনুমানিক 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে। এরা 2 পায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারতো। কোনো ক্রমে মানে ভালোভাবে দাঁড়াতে পারতো না, 2 পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারতো কিন্তু ভালোভাবে না। এরা কি খেত? এরা শক্ত বাদাম, শুকনো ফল চিবিয়ে খেত। এরা শক্ত বাদাম, শুকনো ফল, এরকম শক্ত শক্ত জিনিস খাওয়ার ফলে ওদের চোয়াল ছিল ভীষণ শক্ত এবং সুগঠিত। এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারতো এবং পাথর ছুঁড়তে চেষ্টা করতো। গাছের ডাল দিয়ে ধাক্কা মারতো এবং পাথর ছুঁড়তে চেষ্টা করতো। তার মানে কিন্তু অস্ট্রেলোপিথেকাস, তখনও অস্ট্রেলোপিথেকাস শ্রেণীর যে মানুষরা ছিল তারা কিন্তু কোনো অস্ত্র বানাতে জানতো না বা হাতিয়ার বানাতে জানতো না। তারা পাথরটাকে ছুঁড়ে মারার চেষ্টা করতো এবং গাছের ডাল দিয়ে ধাক্কা মারতো। এরপরে আসি আমরা হোমো হাবিলিস বা দক্ষ মানুষ। এরা ছিল আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে। এরা দলবদ্ধভাবে থাকতো, এরা হাঁটতে পারতো। দলবদ্ধভাবে থাকতো মানে এরা কী করতো, যেখানেই থাকতো না কেন একসাথে অনেকে মিলে থাকতো। শিকার করতে গেলে একসাথে অনেকে মিলে যেত। এরা সবসময় দলবদ্ধভাবে থাকতো। ফলমূলের পাশাপাশি এরা সম্ভবত কাঁচা মাংস খেত। এরা ফলমূল তো খেত, তার সাথে কিন্তু শিকার করে কাঁচা মাংসও খেত। এরাই প্রথম কাঁচা মাংস কেন খেত? এরা কিন্তু তখনও আগুনের ব্যবহার জানেনি, যে মাংস পুড়িয়ে খাবে, সেই জন্য কিন্তু তারা কাঁচা মাংস খেত। এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটা পাথর দিয়ে আরেকটা পাথরকে জোরে আঘাত করে পাথরের অস্ত্র বানাতো। মানে এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করা শেখে বা শুরু করে। এরা কি করে অস্ত্র বানাতো? একটা পাথরকে আরেকটা পাথর দিয়ে আঘাত করে করে তারা পাথরের অস্ত্র বানাতো। এরপর আসি আমরা হোমো ইরেক্টাস বা সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। প্রথমে আমরা দেখলাম অস্ট্রেলোপিথেকাস এরা খুব একটা ভালোভাবে দাঁড়াতে পারতো না। হোমো হাবিলিস এরা দাঁড়াতে পারতো কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারতো না। এবার হচ্ছে হোমো ইরেক্টাস, এরা সোজা হয়ে দাঁড়াতে পারতো। এরা ছিল আনুমানিক 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে। এরা 2 পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতো, দলবদ্ধভাবে গুহায় থাকতো। এরা শিকার করতে পারত। এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। কারা শিখেছিল? সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ বা হোমো ইরেক্টাসরা কিন্তু প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। এরা বানিয়েছিল স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়ার, শেষ দিকে বানিয়েছিল হাত কুঠার। এবার আসি হোমো স্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষ। এরা আনুমানিক 2 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে এসেছিল। এরা দল বেঁধে বড় পশু শিকার করত। নানা কাজে ওরা আগুনের ব্যবহার করত। নানা কাজে মানে পশুর মাংস পুড়িয়ে খেত, ঠান্ডা থেকে বাঁচার জন্য আগুনের ব্যবহার করত, হিংস্র বন্য পশুদের তাড়ানোর জন্য আগুনের ব্যবহার করত। কারণ পশুরা আগুনকে ভয় পায়, সেই জন্য তারা তাদের গুহার সামনে কী করতো, আগুন জ্বেলে রাখতো, যাতে হিংস্র বন্য পশুরা তাদেরকে আক্রমণ করতে না পারে। এরা যে অস্ত্রগুলো তৈরি করেছিল সেগুলো কিন্তু ছোট হয়েছিল এবং আরও ধারালো তীক্ষ্ণ হয়েছিল। এরা তীক্ষ্ণ মানে ছুঁচলো, অনেক বেশি ছুঁচলো বা ধার ছিল অস্ত্রগুলোতে। এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত। এবার দেখো আমরা এখানে একটা জিনিস বারে বারে দেখলাম যে পাথরের অস্ত্র বানাতে পারতো, পাথরকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করতো। একটা পাথরের গায়ে আরেকটা পাথরকে ঠুকে তারা অস্ত্র তৈরি করতো। মানে পাথরটা কিন্তু আদিম মানুষ তথা মানুষের ইতিহাসে একটা বড় অংশ, বড় জায়গা দখল করে আছে বলা যেতে পারে। এই যে পাথর, এই পাথরকে তারা কিভাবে ব্যবহার করতো,
পাথরকে তারা কতটা ভালোভাবে ব্যবহার করতে শিখেছিল এর উপর ভিত্তি করে কিন্তু আদিম মানুষের ইতিহাসের যুগকে 3টে ভাগে ভাগ করা যায়। মানে পাথরের যুগে মানুষের ইতিহাসের এতটা বড় অংশ দখল করেছিল যে লক্ষ লক্ষ বছর ধরে মানুষ পাথর দিয়ে হাতিয়ার বানাতো। পাথরের হাতিয়ারের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই এই পাথরের যুগকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। আর দেখা যায় যে এই পাথরের যুগে প্রতিটা ভাগের মানুষের জীবনের কিছু না কিছু পরিবর্তন ঘটেছে। তো পাথরের যুগগুলো কি কি? পুরনো পাথরের যুগ বা পুরাতন পাথরের যুগ, মাঝের পাথরের যুগ বা মধ্য পাথরের যুগ, নতুন পাথরের যুগ বা নব্য পাথরের যুগ। পুরনো পাথরের যুগ বা পুরাতন পাথরের যুগ। পুরনো পাথরের যুগ সেই সময়টাকে বলা হয় যেই সময়টা মানুষের পাথরের হাতিয়ার অর্থাৎ অস্ত্রশস্ত্র ব্যবহার করত, কিন্তু হাতিয়ারগুলি ছিল অনেক বড় আর এবড়ো খেবড়ো। মানে হাতিয়ারগুলো ছোচলো ধারালো কিছু ছিল না, ভীষণ বড় ছিল, ভারী ছিল আর এবড়ো খেবড়ো ছিল, সঠিকভাবে গঠন করা ছিল না হাতিয়ার। এই পুরাতন পাথরের যুগে মানুষ কী করত? পুরাতন পাথরের যুগে মানুষ শিকার করে এবং বনের ফলমূল জোগাড় করে নিজেদের জীবিকা নির্বাহ করত, তো খেত। এই সময় তারা কখনো খোলা আকাশের নিচে আবার কখনো গুহায় থাকতো, অর্থাৎ যাযাবর জীবন কাটাতো। এবার আসি মাঝের পাথরের যুগ। মাঝের পাথরের যুগটা সেই সময়টাকে বলা হবে যে সময়টা পুরাতন পাথরের থেকে হাতিয়ারগুলো অনেকটা ছোট হয় ও হালকা ও ধারালো হয়। এই সময় শিকার করা আর বনের ফলমূল তারা জোগাড় করতো এবং শিকার করতো, পাশাপাশি পশুপালন করা শুরু করে, অর্থাৎ তারা পশুকে পোষ মানাতে পারত। তারা এতদিন কি করতো? পশুকে শিকার করে খেত। কিন্তু এই সময় থেকে তারা কি শিখলো? পশুকে কিভাবে পোষ মানানো যায়। এই সময় তারা নিজেদের ছোট ছোট বসতি বানাতে শুরু করে, মানে নিজেরা স্থায়ীভাবে ছোট ছোটোভাবে থাকতে শুরু করে। এই সময়কাল ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 8,000 বছর আগে। আর পুরনো পাথরের যুগের সময়কালটা একবার বলে দিই, ওটা ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর পর্যন্ত। দেখো এখানে সময়টা মনে রাখা একটু সোজা। কীরকম? দেখো, যেটা একটা শেষ হচ্ছে আরেকটা শুরু সেখান থেকে হচ্ছে। যেমন পুরনো পাথরের যুগ শুরু হচ্ছে খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর আগে, আর পুরনো পাথরের যুগের শেষ বলা রয়েছে আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 বছর আগে। সেখানে মাঝের পাথরের যুগ শুরু হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 বছর আগে, আর মাঝের পাথরের যুগ শেষ হচ্ছে খ্রিস্টপূর্ব 8,000 বছর আগে। সেভাবেই নতুন পাথরের যুগ শুরু হচ্ছে কত? খ্রিস্টপূর্ব 8,000, মানে যেখান থেকে এটা শেষ সেখান থেকে নতুন পাথর শুরু হচ্ছে, আর এটা শেষ হচ্ছে, নতুন পাথরের যুগ শেষ হচ্ছে খ্রিস্টপূর্ব 4,000 বছর আগে। তো এখানে আমাদের সময়গুলো মনে রাখা খুব সহজ। আসলে ইতিহাসের সময়কে ঠিক এভাবেই মনে রাখলে সেটা সেটা অনেক সহজ হয়, সহজে মুখস্থ হয়ে যায় এবং চট করে ভুলেও যায় না কেউ। যাই হোক, আমরা নতুন পাথরের যুগের বাকিটা দেখে নিই। নতুন পাথরের যুগে কী হয়েছিল? হাতিয়ারগুলো আগের থেকে আরও ছোট হয়েছিল, হালকা হয়েছিল এবং ধারালো হয়েছিল। এই সময় মানুষ যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসতি বানানো শুরু করে বা স্থায়ী বসতিতে থাকতে ওরা শুরু করে। এই সময়টা ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 থেকে খ্রিস্টপূর্ব 4,000 বছর আগে। এই সময় তারা এতদিন কি করতো? পশু শিকার করে খেত, এবং এই সময় থেকে তারা মাঝের পাথরের যুগ থেকেই তারা পশুকে পোষ মানাতে পেরেছিল। আর এই সময়টা তারা পশুকে পোষ মানানোর সাথে সাথে কিন্তু কৃষিকাজ শুরু করেছিল এবং মাটির পাত্র বানানো শুরু করেছিল। মানুষের ইতিহাসে যেমন পাথরের যুগ বা পাথরের অস্ত্র বানাতে শেখা ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিক, সেরকম কিন্তু মানুষের ইতিহাসে আগুনের ব্যবহার করতে শেখাও ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিক। মানুষের যে আগুনের ব্যবহার শেখা, এটা কিন্তু মানুষের জীবনের একটা আমূল পরিবর্তন ঘটিয়েছিল। কেন কি? প্রথম দিকে মানুষ আগুন জ্বালাতে পারতো না। তারা দেখতো যে বনে আগুন লাগবে, এবং সেই বনে আগুন লাগার পর সে আগুন যখন নিভে আসতো তখন তারা সেই বন থেকে জ্বলন্ত কাঠ এনে নিজেদের গুহায় রেখে দিত।
আর দাবানলে যেসব জীবজন্তু পুড়ে যেত, তারা সেসব জীবজন্তুর মাংস এনে খেত এবং দেখতো যে কাঁচা মাংস থেকে এই মাংসগুলো খেতে অনেক বেশি সুস্বাদু, পোড়া মাংসগুলো খেতে অনেক বেশি সুস্বাদু। আর পোড়া মাংসগুলো ওদের খেতেও অনেকটা সুবিধে হতো, কারণ ওটা অনেক বেশি নরম হয়ে যেত। আর তারা আগুন সম্পর্কে, যে আগুন কীভাবে লাগতো সেই সম্পর্কে তারা কিন্তু অত জানতে পারতো না, কিন্তু সেই আগুনটাকে তারা এনে রেখে দিত, বিভিন্ন কাজে লাগাতো, বন্য পশুদেরকে তাড়াতে লাগাতো। আগুনকে তারা ব্যবহার করতে শিখেছিল, কিন্তু প্রথমে তারা আগুনকে জ্বালাতে শেখেনি। পরে কিভাবে শিখলো, হয়তো তারা পাথরের অস্ত্র যখন বানাতো তখন তো একটা পাথরের সঙ্গে আরেকটা পাথরকে ঠুকতো, তো ঠুকতে ঠুকতে কখনো ওই চকমকি পাথর থেকে পাথরের সাথে পাথরের ঠোকায় কিন্তু আগুন জ্বলে উঠেছিল এবং এইভাবে তারা কিন্তু আগুন জ্বালানো শিখেছিল। এছাড়াও হয়তো তারা দেখেছিল যে বনের মধ্যে যখন আগুন লাগে, বনের মধ্যে আগুন লাগাকে কি বলে, দাবানল বলে। বনের মধ্যে দাবানল যে লাগে, সেখানে যে শুকনো পাতায় পাতায় ঘষা লেগে সে আগুনটা জ্বলে ওঠে, হয়তো সেখান থেকেও তারা আগুন জ্বালানো শিখেছিল। তো এই যে আগুন জ্বালাতে শেখা, এটা কিন্তু মানুষের জীবনে অনেকটা পরিবর্তন এনে দিয়েছিল। কীরকম পরিবর্তন এনে দিয়েছিল, এই আগুন জ্বালানোর পর মানুষ নিজেকে শীতের হাত থেকে রক্ষা করতে পেরেছিল, কারণ আগুন জ্বালিয়ে সেই তাপ তারা পোহাতে পারত। অনেকে যে আগুনকে যেহেতু জীবজন্তুরা ভয় পেত, সেই জন্য তারা আগুন জ্বালিয়ে রেখে হিংস্র পশুদের হাত থেকে রক্ষা পেত। প্রথম দিকে কী হতো, যখন তারা আগুন জ্বালাতে পারতো না, তখন হিংস্র পশুদের থেকে তারা আগুনকে বাঁচার জন্য আগুনকে ব্যবহার করতো, তবে ততক্ষণই ব্যবহার করতে পারতো যতক্ষণ ওই বন থেকে আনা কাঠটা জ্বলে থাকতো। নিভে গেল, ওরা আর পারতো না জ্বালাতে। কিন্তু আগুনকে যখন ওরা নিজেরা জ্বালাতে শিখে গেল, তখন কিন্তু ওদের অনেকটা সুবিধে হলো। এছাড়াও তারা কী করলো, আগুনে পুড়িয়ে মাংস খেতে শুরু করলো। আগুনে ঝলসানো মাংস কাঁচা মাংসের তুলনায় অনেক বেশি সুস্বাদু হতো এবং তাদের দাঁতের জোরও অনেক কম লাগতো। যেহেতু তাদের দাঁতের জোর কম লাগতো, সেই জন্য কিন্তু যখন তারা আগুন জ্বালাতে শিখে যায়, তাদের চোয়ালের গঠন বদলে যেতে থাকে, কারণ তাদের চোয়াল আরও সরু হতে থাকে। সামনে যে কাঁচা মাংস খাওয়ার জন্য তাদের যে ধারালো দাঁত ছিল, সেই উঁচু দাঁতগুলো আস্তে আস্তে ছোট হতে থাকে। এছাড়া তাদের চেহারা নানান রকম পরিবর্তন ঘটে। তাহলে বুঝতেই পারছো যে আগুন জ্বালানো মানুষের জীবনে ঠিক কত বড় পরিবর্তন নিয়ে এসেছিল। এবার আসি আমরা পরের টপিকে। পরে আছে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, হাতিয়ার ও জীবনযাপনের নানা দিক। এই যে প্রাচীন তথা আদিম মানুষের হাড়গোড়, মাথার খুলি, তাদের ব্যবহার করা বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় পাওয়া গেছে। আর সেই পাওয়া জিনিসগুলোকেই পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু ঐতিহাসিকরা তাদের সম্পর্কে আমাদেরকে এত সব তথ্য দিতে পেরেছে, যে তারা এই সময় ছিল, এই সময় তারা এটা করেছে, ওটা আবিষ্কার করেছে, এটা আগুন জ্বালানো শিখেছে, মাটির পাত্র ব্যবহার করা শিখেছে, আস্তে আস্তে পাথরের যুগে পরিবর্তন হয়েছে, কতটা পরিবর্তন হয়েছে, এই সব কিন্তু সেই যে প্রত্ন জিনিসগুলো পাওয়া গেছে তার উপর ভিত্তি করে ঐতিহাসিকরা বলেছে। এই যে প্রত্ন জিনিসগুলো পাওয়া গেছে, পুরাতন জিনিসগুলো পাওয়া গেছে, সেগুলো বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, যেমন আফ্রিকা, চীন, জাভা, এইসব জায়গাগুলোতে খুব পুরনো দিনের মানুষের হাড়গোড়, কঙ্কালের খোঁজ পাওয়া যায়। আর ভারতীয় উপমহাদেশে তত পুরনো মানুষের নজির পাওয়া যায় না, কারণ ঐতিহাসিকরা মনে করেন যে ভারতে প্রথম থেকে ছিল না, আদিম মানুষটা প্রথম থেকে ছিল না। আফ্রিকা থেকে মানুষ এক সময় ভারতীয় উপমহাদেশে এসেছিল, ফলে একদম পুরাতন যুগের মানুষের ছাপ কিন্তু ভারতীয় উপমহাদেশে পাওয়া যায় না। তবে ভারতীয় উপমহাদেশে মানুষের তৈরি করা বিভিন্ন হাতিয়ার পাওয়া গেছে বেশ কিছু অঞ্চলে, সেগুলো থেকেই উপমহাদেশে আদিম মানুষের কথা জানা যায়। এরপরে দেখো লুসি হচ্ছে গিয়ে একটি ছোট মেয়ের কঙ্কাল। আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামে একটি জায়গা রয়েছে, সেখানে 1974 খ্রিস্টাব্দে একটা অস্ট্রেলোপিথেকাস কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে। অস্ট্রেলোপিথেকাস অর্থাৎ প্রথম দিকে একদম এর থেকে মানুষ, মানে পুরনো, একদম পুরনো। আর সেটা দেখো পাওয়াও গেছে কোথায়, আফ্রিকায়, কারণ আগেই বলা হলো, ঐতিহাসিকরা মনে করেন যে আফ্রিকা থেকে ওরা এসেছিল। তো পুরনো, একদম পুরনো মানুষের যে মাথার কঙ্কাল বা খুলি, মাথার খুলি এবং কঙ্কাল পাওয়া গেছে, এগুলো কোথা থেকে পাওয়া গেছে,
আফ্রিকা থেকে পাওয়া গেছে, পুরনো। তো অস্ট্রেলোপিথেকাস অর্থাৎ এর থেকে মানুষ ছিল এই লুসি। কঙ্কালটি প্রায় 32 লক্ষ বছর আগের একটি ছোট মেয়ের। কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল লুসি। লুসির মস্তিষ্ক ছিল কিন্তু বেশ বড়। এখানে তোমাদের বইতে এই যে লুসির যে কঙ্কাল পাওয়া গেছিল, সেই হাড় গোড় যে যা যা পাওয়া গেছিলো তার ছবিটা দিয়েছে। লুসির মাথার গঠন ছিল বেশ বড়। এরপর আসি আমরা পরের পয়েন্টে, উপমহাদেশে পুরনো পাথরের যুগ। আমরা পড়লাম 3টে পাথরের যুগ আছে, একটা পুরনো পাথরের যুগ, একটা মাঝের পাথরের যুগ, একটা নতুন পাথরের যুগ। প্রথমে আমরা জানবো উপমহাদেশের পুরনো পাথরের যুগ। আমরা আগেই বললাম যে পুরনো অর্থাৎ পুরাতন পাথরের যুগ। এই পুরাতন পাথরের যুগের অস্ত্রশস্ত্র বা হাতিয়ারগুলো মসৃণ ছিল না, কীরকম ছিল, এবড়ো খেবড়ো ছিল, ভারী, মোটা, এরকম ছিল। এই সময় অস্ত্রগুলো মূলত খাবার জোগাড় করার কাজে ব্যবহার করত, মানে খাবার জোগাড় করতো, কারণ এই সময় মানুষ ফসল ফলাতে পারতো না, তারা খাদ্য উৎপাদক ছিল না, তারা বনের ফল মূল এসব জোগাড় করে করে খেত, তো তারা খাদ্য সংগ্রাহক ছিল। এছাড়াও তারা শিকার করেও খেত, মানে তারা করে করে তাদের পেট ভরাতো, শিকার করে বনের ফল মূল জোগাড় করে ঘুরে ঘুরে তারা এরমভাবে খাবার খুঁজে খুঁজে তাদের রোজকার যে খাবারের সেটা তারা জোগাড় করত। যেহেতু তারা খাবার জোগাড় করত, ফলমূল জোগাড় করত, তো এক জায়গার ফলমূল শেষ হয়ে গেলে তারা অন্য জায়গায় যেত, এভাবে তারা তাদের জীবন ঘুরে ঘুরে কাটাতো। তাদের কোনো তারা স্থায়ীভাবে বসতি করতো না। তাদের এই জীবনকে বলা হতো যাযাবর জীবন। এই যাযাবর জীবনে কোনো পাকাপাকি বসতি তারা গড়ে তোলেনি। কোনো জায়গায় যখন থাকতো, তারা সেই জায়গায় কিছুদিনের জন্য থাকতো। তারা সেইখানকার কোনো প্রাকৃতিক গুহাকে হয়তো থাকার জন্য বেছে নিত, না পেলে তারা সেই খোলা আকাশের নিচেই তারা কাটিয়ে দিত। এভাবে তারা তাদের দিন কাটাতো। এই সময় তাদের জীবন কিন্তু খুব কষ্টকর ছিল, কারণ তখন তারা একসাথে দল বেঁধে থাকতো, যা খাবার জোগাড় করতে পারতো তা তারা ভাগাভাগি করে খেত। প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচতে তারা পশুর চামড়া বা গাছের ছালকে ব্যবহার করত, কারণ এ সময় তারা তখনও পোশাক বানাতে শেখেনি এবং এমনকি আগুন জ্বালাতেও তারা শেখেনি। যে বলা হলো যে তারা বিভিন্ন প্রাকৃতিক গুহায় থাকতো। এই যে গুহা বসতি নজির যে গুহায় থাকতো, সেরকম অনেক গুহা কিন্তু বিভিন্ন জায়গা পাওয়া গেছে, যেমন পশ্চিম পাকিস্তানের সাংহাউতে, কর্ণাটকের কুর্নুলে, মধ্যপ্রদেশের ভীমবেটকায়, এরকম কিন্তু বেশ কিছু গুহার সন্ধান পাওয়া গেছে। এই সময় পাথরের হাতিয়ার বানানোর কৌশল খুব ধীরে ধীরে বদলেছিল। মানে প্রথমের দিকে তো একদম ওই ভোটা মোটা ভারী অস্ত্র ব্যবহার করতো, ধীরে ধীরে কিন্তু এটা একটু পরিবর্তন হয়, ধীরে ধীরে পাথরের অস্ত্র তাদের উন্নত হতে থাকে। হাতিয়ারগুলো ধীরে ধীরে হালকা হতে থাকে, ধারালো হতে থাকে এবং ছোট হতে থাকে। ধীরে ধীরে ভারী নুড়ি পাথরের ব্যবহার কমতে থাকে। বড় পাথরের গায়ে আঘাত করে করে তারা কোনো একটা ছুচলো ধারালো অংশ বের করে নিত এবং এটাকেই তারা তাদের অস্ত্র হিসাবে বা হাতিয়ার হিসাবে ব্যবহার করতে থাকে। পাথরের হাতিয়ার বানানোর কৌশলও কিছুটা পরিবর্তন হতে থাকে। পুরনো পাথরের যুগে বিভিন্ন পর্বকে আলাদা করা হয়। পুরনো পাথরের যে আমরা পড়লাম 3টে পাথরের যুগ, এর মধ্যে পুরনো পাথরের যুগকেও কিন্তু 3টে ভাগে ভাগ করা হয়, একদম প্রথমের দিকে, মাঝের দিকে, শেষের দিকে। তো শেষের দিকে কি হয়েছিল, এই হাতিয়ারগুলো আরও বেশি ভালো হয়েছিল এবং শেষের দিকে ওরা ছুরির ব্যবহার করত। এই পুরনো পাথরের যুগের অস্ত্র তথা হাতিয়ারে সব থেকে পুরনো অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। সোয়ান উপত্যকায় পুরনো পাথরের যুগে সব থেকে পুরনো অস্ত্রগুলো পাওয়া গেছে। এছাড়াও পাওয়া গেছে কাশ্মীরের পাটোয়ার মালভূমিতে, হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চলে। যে হাতিয়ারগুলো পাওয়া গেছে তার মধ্যে বেশিরভাগই ছিল হাতকুটার আর চপার জাতীয়, আর হাতিয়ারগুলি বেশিরভাগই ছিল নুড়ি পাথরের তৈরি। হোমো ইরেক্টাস অর্থাৎ হোমো স্যাপিয়েন্স অর্থাৎ বুদ্ধিমান মানুষেরা ঠিক আগের পর্যায়ে মানুষ, যাদেরকে বলা হতো সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, এর উপমহাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। তার প্রমাণ পাওয়া গেছে, যেমন কর্ণাটকের হুঞ্জগি উপত্যকায়, রাজস্থানের দিদওয়ানা ও মহারাষ্ট্রের নেভেসাতে তার প্রমাণ পাওয়া গেছে।
মধ্যপ্রদেশের নর্মদ উপত্যকায় 1,30,000 বছরেরও বেশি আগের মানুষের খুলি পাওয়া গেছে। এবার দেখো ভীমবেটকা। আমরা যে জানলাম বিভিন্ন প্রাকৃতিক গুহার সন্ধান পাওয়া গেছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি গুহা হচ্ছে কি মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহা। তো মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্ধু পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গল, সেখানে 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকার কিছু গুহার খোঁজ পাওয়া যায়। এই গুহাগুলিতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে। গুহার দেওয়ালে তাদের আঁকা বিভিন্ন ধরনের ছবি পাওয়া যায়, যেমন ওখানে বেশিরভাগটাই শিকারের দৃশ্য পাওয়া গেছে। দেখা গেছে মানুষ দল বেঁধে শিকার করছে, কারো কারো মুখে আবার মুখোশ, হাতে পায়ে গয়না, আবার অনেক সময় আবার মানুষের সাথে কুকুরকেও দেখা গেছে। এছাড়াও পাখি, মাছ, কাঠবেড়ালির মতো নানা প্রাণীর ছবি এই গুহার চিত্রগুলোতে দেখা গেছে। ছবিগুলি বিভিন্ন রঙের ব্যবহার দেখা গেছে। রঙগুলো সবুজ, হলুদ বিভিন্ন রঙের ব্যবহার করা হতো, তবে বেশিরভাগ ব্যবহার করা হতো লাল আর সাদা রঙ। তবে রঙগুলো কিন্তু প্রাকৃতিক রঙ ছিল। আমি আগেও বলেছিলাম যে রঙগুলো বিভিন্ন প্রাকৃতিক মাটি, গাছের পাতা, ফুলের রস এসব দিয়ে তারা রঙগুলোকে তৈরি করে। তোমাদের বইতে ভীমবেটকার একটি ছবি দিয়ে দিয়েছে, ছবিটাও দেখো, যেন কতগুলো মানুষ তারা দল বেঁধে শিকার করছে, এরকম একটি ছবি এখান থেকে বোঝা যাচ্ছে। এবার আসি হুঞ্জগি উপত্যকা। হুঞ্জগি উপত্যকা কি? এই হুঞ্জগি উপত্যকায় বিভিন্ন প্রমাণ পেয়েছেন, সেই প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিকরা বলেছেন যে হুঞ্জগি উপত্যকায় নাকি হাতিয়ার তৈরি করা হতো। অর্থাৎ এই হুঞ্জগি উপত্যকায় একটি খাল ছিল, সেই খাল থাকার কারণে এখানকার বিভিন্ন বন্য জীবজন্তু ছিল। ফলে ঐতিহাসিকরা মনে করেন যে এই জায়গাটিকে প্রাচীন মানুষ অস্ত্র বানানোর জন্য বেছে নিয়েছিল। এই হুঞ্জগি উপত্যকা কোথায়? হুঞ্জগি উপত্যকা কর্ণাটকের গুলবার্গ জেলার উত্তর পশ্চিমে। এর পাশ থেকে যে খালটি গেছে তার নাম হাল্লা খাল। 1983 সালে মাটি খুঁড়ে এখান থেকে পুরনো পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে। এই হাতিয়ারগুলি ছিল প্রায় 5 থেকে 6 লক্ষ বছর আগেকার। এখান থেকে পাওয়া হাতিয়ারগুলির মধ্যে ছিল কুড়ুল, ছোড়া, এরকম জাতীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র হাতিয়ার। এবার দেখো ট্যারো। এটা বেশ একটা মজার জিনিস। ট্যারো ইউরোপের স্পেনের একটা পাহাড়ি এলাকা হলো আলতামিরা। সেখানে কয়েকটি প্রাচীন গুহার খোঁজ পাওয়া যায়। এক প্রত্নতাত্ত্বিক তার ছোট মেয়েকে নিয়ে সেই গুহাগুলি দেখতে গিয়েছিলেন। তার হাতে একটা আলো ছিল। হঠাৎ মেয়েটি চিৎকার করে ওঠে যে ট্যারো, অর্থাৎ ষাঁড়। দেখা গেল গুহার ছাদে বিশাল বড় একটি ষাঁড়ের ছবি। সেই ষাঁড়ের ছবিটি প্রায় 50 থেকে 30,000 বছর আগেকার গুহাবাসী মানুষের আঁকা। তো এটিকেই বলা হয় ট্যারো। তাহলে আজকে অনেকটাই পড়া হলো, আজকে এইটুকুই থাক। পরের দিন আমরা সেকেন্ড চ্যাপ্টারের বাকি অংশটা শেষ করে ফেলবো। আর আজকের পড়ানোয় কোথাও বুঝতে অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানিও, আর পড়ানো ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশুনো করো। টাটা। আরেকটা কথা বলে রাখি, আমি চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগে পুরো সাজেশন একটা তৈরি করে দেওয়ার। তো তোমাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে গিয়ে তোমাদের কাদের ঠিক কতটা পরীক্ষা হচ্ছে বা কোন কোন চ্যাপ্টার পরীক্ষা হচ্ছে সেটা যদি আমাকে কমেন্টে জানাও, আমার খুব ভালো হয়। কারণ সব স্কুলের পুরো বইটা পরীক্ষা হয় না, তারা চ্যাপ্টার বেছে বেছে পরীক্ষা নেয়। তো আমি যে চ্যাপ্টারগুলো বেশিরভাগ স্কুলে দেখা যাবে যে চ্যাপ্টারগুলোতে থেকে পরীক্ষা হচ্ছে, আমি সেই চ্যাপ্টারগুলো থেকে সাজেশন তৈরি করে দেবো। তাহলে আশা করি তোমাদের পড়তে অনেক সুবিধা হবে। তো তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের পড়ানো কেমন লাগলো আজকে। তাহলে টাটা।